ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আপনারা স্যামজনের খুবই স্পেশাল একটা ভিডিও দেখছেন। আজকের ভিডিওতে আমরা থাইল্যান্ডের টেকনোলজিক্যাল বিষয়গুলো কভার করার ট্রাই করছি। নিশ্চয়ই আপনি জানেন রিসেন্টলি আমি থাইল্যান্ড ভিজিট করে আসলাম এবং অ্যাজ এ ট্যুরিস্ট বা একজন ট্যুরিস্টের দৃষ্টিকোণ থেকে থাইল্যান্ডের টেকনোলজিক্যাল বিষয়গুলো কেমন ছিল সেগুলো আলোচনা করার ট্রাই করব। আর ভিডিওতে কী কী থাকবে তার তো এক ঝলক ভিডিও শুরুতে দেখে নিলেন। অনেক ইন্টারেস্টিং ভিডিও, আই হোপ খুব বেশি এনজয় করবেন। তো আমরা কয়েকটা পার্ট করি। এর মধ্যে প্রথমে যে বিষয়টা আমার রাখা উচিত অ্যাজ এ টেক রিভিউয়ার, মোবাইল ফোন এবং ওই দেশের মোবাইল ইন্টারনেট বা 5G কানেক্টিভিটি, এটাই বলা উচিত। তো আমি যখন এই দেশ থেকে যাই, ওই দেশে যাওয়ার সময় আমি আমার সিমটাকে রোমিং করে নিয়ে যাই $10 দিয়ে। যাওয়ার পরে প্রথম দিন মোটামুটি ওই দেশে ভালোই চলছিল, ইভেন আমি ইন্টারনেট চালাতে পারছিলাম, বাট একদিন পরে এটা একদম স্লো হয়ে যায়, চালানোর অনুপযোগী হয়ে পড়ছিল। আই ডোন্ট নো এটা কেন, বাট হয়েছে। তারপরের দিন আমি ওই দেশের একটা সিম কানেকশন কিনে নেই, নেওয়ার পরে ওইটা দিয়ে মোটামুটি ভালোই ব্যবহার করতে পারছিলাম। তবে ট্যুরিস্টদের জন্য যে সিমগুলো রাখা হয় সেটাতে একটা লিমিটেশন ধরিয়ে দেওয়া হয় এবং ওর বাইরে আমরা হয়তো স্পিডে যেতে পারি না, যে কারণে রিয়েল 5G ফিলটা আমরা পাচ্ছিলাম না। বাট আমি যে হোটেলটাতে ছিলাম সেইখানে একজন মালিক আর কি, উনি হচ্ছেন ইন্ডিয়ান এবং ওনার তো জেনুইন সিম আছে, ওই সিমটা দিয়ে কিন্তু আমি ব্যবহার করছিলাম এবং সেইটার স্পিড একদম টপ লেভেলের ছিল 5Gর ক্ষেত্রে যেমনটা হওয়ার কথা। আমি রিসেন্টলি দুবাই থেকে ভিজিট করে আসছিলাম, আপনারা জানেন হয়তো। তো ওইখানের 5G কানেক্টিভিটি বা রেজাল্টটা আমরা যেমন পেয়েছি, এইখানে কিন্তু তার ব্যতিক্রম ছিল না। মানে রিয়েল 5G, এটা জাস্ট টেস্টিং পারপাস তারা চালাচ্ছে এমন না, মানে যেমন হওয়ার কথা তেমনই। তবে 5Gটা থাইল্যান্ডের সব জায়গায় কভার করে ফেলছে এমনটা কিন্তু না। এরপরে আসে ওখানে ইন্টারনেট কস্ট কেমন। ইন্টারনেট কস্ট কম, ইভেন আমার মনে হয়েছে বাংলাদেশের চাইতে অবশ্যই কম, মানে স্পিডের দিক থেকে এগিয়ে আছে, দামের দিক থেকে কম। আরও একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। আমি যাওয়ার সময় বুদ্ধি করে একটা পকেট রাউটার নিয়ে যাই এবং ওই দেশে গিয়ে পরে যে সিমটা আমি কিনলাম, এই সিমটা সরাসরি আমি আমার ওই পকেট রাউটারে ব্যবহার করি। পাশাপাশি আমার সাথে ট্যুরে আরেকজন যিনি ছিলেন, উনিও তো ওনার ফোন ব্যবহার করবে। তো আমরা ওই একটা সিম দিয়ে, একটা পকেট রাউটার দিয়ে বাইরের দেশে বসেই কিন্তু টোটাল জায়গাটা কভার করতে পারছিলাম। জাস্ট ওই পকেট রাউটার পকেট নিয়ে ঘুরতাম, এরপরে যে কোনো জায়গায়, এমনকি বিভিন্ন আইল্যান্ডে গিয়েও আমরা ব্যবহার করতে পারছিলাম ইন্টারনেট। এটাও কিন্তু একটা বিষয়, আপনি আইল্যান্ডে গিয়েও সেখানে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। বাই দ্য ওয়ে, পাতায়ার একদম কাছাকাছি বলা যায় একটা আইল্যান্ড রয়েছে, মানে কাছাকাছি বলতে মোটামুটি বেশ দূরত্বই। তো ওইটাতেও দেখলাম নেটওয়ার্ক কানেক্টিভিটি খুবই স্ট্রং এবং ঠিকঠাকভাবে রেজাল্ট দিচ্ছে এবং ওখানে কিন্তু তাদের টাওয়ারের ব্যবস্থা রয়েছে, যেমনটা আমাদের সেন্ট মার্টিনেও আমরা দেখতে পাই। যদিও আমাদের কাভারেজটা মনে হয় ওখানে একটু কম, বাট স্টিল চলে। এরপর যদি আসি আমরা একটু কার অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্টে, পাবলিক ট্রান্সপোর্টগুলো খুব ইন্টারেস্টিং ছিল। ওইখানে তুকতুক নামক কিছু মানে গাড়ি চলে, 3 হুইলারও আছে, আবার হচ্ছে গিয়ে পাতার মতো জায়গাগুলোতে দেখা যায় 4 হুইলার, যেগুলো টয়টার কার। তো এটা হলো আমাদের দেশের যে লেগুনা, না এক্স্যাক্টলি লেগুনার মতো, বাট তার চাইতে অনেক বড়, অনেক ভালো ইঞ্জিন এবং একসাথে অনেক মানুষ বসা যায়। যদিও এতগুলো মানুষ কখনোই আমি ওই গাড়িতে বসতে দেখিনি। আসলে ওই এলাকার লোকজন বা ওই দেশের লোকজন, তাদের প্রত্যেকেরই এক একটা করে বাইক আছে, স্কুটার আছে, দ্যাটস ওয়াই তারা কিন্তু এই সমস্ত গাড়িগুলো কম ইউজ করে। হ্যাঁ, তারপরও করে, আর এগুলোর খরচটা খুবই কম। 10 বাদ দিয়ে দেখা গেছে 4 কিলোমিটার আমি ইজিলি চলে যেতে পারছি। হ্যাঁ, এমনটাই হয়েছে। যেমন আমি মোটামুটি একদম পাতায়া থেকে ওদিকে কি যেন বীজটা জমিটিন, হ্যাঁ, এই পর্যন্ত আমি চলে গেছি মাত্র 10 বাথে, ওই দেশের কারেন্সিতে, যা 30 টাকার মতো হতে পারে বাংলাদেশের রাইট নাও। এছাড়াও সেখানকার বাস, মেট্রো এবং অবশ্যই বোট, এই প্রত্যেকটাই বেশ আধুনিক আমি লক্ষ্য করলাম, যেগুলো বাংলাদেশের চাইতে অনেকটাই উন্নত। হ্যাঁ, ওখানেও আমি এসি ছাড়া বাস দেখেছি, যেটা ব্যাংককের আশেপাশে দেখা যেতে পারে, বাট খুব বেশি না। আর হ্যাঁ, গাড়ির ব্যাপারে বলতে গেলে এটাও বলতে হবে, আপনার পকেটে যদি হালকা পাতলা টাকা থাকে তাহলে আপনি ওই দেশে গিয়ে কিন্তু সহজে যে কোনো মোটরসাইকেল ভাড়া নিতে পারবেন। আপনি চাইলে 4 হুইলার সেটাও ভাড়া নিতে পারবেন এবং নিজেই ড্রাইভ করতে পারবেন। এর জন্য আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে কি না সেটাও দেখানোর মানে সেটা দেখাতে হয় না। এটা আমি অবাক হয়েছি। আমি নিজে একটা এখানে কি বলে ইয়ামাহা YZF R6 এটা নিয়েছিলাম রেন্ট। তো আমার কাছে একদিন ছিল আর কি, একদিন এক রাত। ওইটা 800 বাদ দিয়ে নেওয়া হয়, যেহেতু অল্প সময়ের জন্য নেই এবং বড় বাইক হাই সিসির 600 সিসির বাইক, দ্যাটস ওয়াই ওরা টাকা একটু বেশি নিয়েছে। কিন্তু আপনি যদি ছোটো স্কুটারগুলো নেন 200 বাতেই হয়ে যাবে, মানে একদিন এক রাত, মানে 24 ঘন্টা। সো এই ধরনের ব্যবস্থা রয়েছে, আপনি নিজে চাইলে তখন এগুলোকে রাইড করতে পারবেন, ড্রাইভ করতে পারবেন। এতক্ষণ ধরে আমার কথা শুনে যারা অলরেডি বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে। আপনি যদি একটা স্মার্ট টিভি বা একটা টিভি কেনার চিন্তা ভাবনা করে থাকেন এই মুহূর্তে, তাহলে বলবো ভাই একটু নড়ে চড়ে বসুন। হায়ারের যে স্পেশাল অফার, আমি দেখে পুরো মানে মাথা টাস্কিতে হয়ে গেছে। অলরেডি হয়তো জানেন দারাজের 11/11 ক্যাম্পেইন চলছে এবং সেখানে দেখলাম হায়ারের 32 ইঞ্চ টিভি অনলি 9,999 টাকায় আপনারা পেয়ে যাবেন। এছাড়াও তাদের 32 ইঞ্চ অ্যান্ড্রয়েড 11 স্মার্ট টিভি, এইটা কিনতে পারবেন জাস্ট 15,999 টাকাতে এবং হায়ারের 43 ইঞ্চ 4K অ্যান্ড্রয়েড 11 স্মার্ট টিভি কিনতে পারবেন 29,999 টাকাতে। এইটা কিন্তু খুবই গুড একটা ডিল, ভালো একটা ডিল হতে পারে যদি এই মুহূর্তে আপনারা কেউ স্মার্ট টিভি বা টিভি কেনার চিন্তা ভাবনা করে থাকেন। ভিডিও ডেসক্রিপশনে আমি এরকম একটা লিঙ্ক দেওয়ার ট্রাই করবো, যারা কেনার চিন্তা ভাবনা করছেন অবশ্যই দেখতে পারেন। নিশ্চয়ই হয়তো জানেন থাইল্যান্ড জায়গাটা ট্যুর ফ্রেন্ডলি বা ট্যুরিস্ট ফ্রেন্ডলি। আপনি যদি একজন ফরেনার হয়ে থাকেন, দেখবেন আপনার সাথে তারা খুব সুন্দর ব্যবহার করবে এবং মানে আপনাকে খুব বেশি সম্মান করবে এমনটা।
তো থাইল্যান্ডে আসলে ট্যুরিস্টদের জন্য বিভিন্ন টেকনোলজিক্যাল এক্সপেরিয়েন্স নেওয়ার মতো সুযোগ আছে। আমি এর মধ্যে একটা নিয়েছিলাম, তা হলো স্কাই ডাইভিং। এটাও টেকনোলজির একটা পার্ট। আপনি এক প্রকার বলা যায় চার্টার্ড প্লেনে করে ফ্লাই করে আপনি সেখান থেকে জাম্প করছেন। সো এটা টেকনোলজির একটা পার্টের মধ্যেই পড়ে। আর একদম লাস্ট মোমেন্টে লাস্ট স্টেজে এসে যখন মনে হচ্ছিল এখন লাভ দেবে, তখন মনে হচ্ছিল এত বড় টাকা পয়সা খরচ করে আমি কি মানে গাধা নাকি, আমি এটা কী করতেছি, মানে তখন একটু ভয় লাগে, বাট একবার জাম্প করে ফেললে আর ভয়টা লাগে না। তো এই এক্সপেরিয়েন্সটা বলতে পারি আমার জন্য এক কথায় মানে জোস ছিল। আমি যা করতে গিয়েছিলাম সেটা করতে পারছি। সো আমি হ্যাপি। এরপরে যদি আসি থাইল্যান্ডের এয়ারপোর্ট, আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আসলে মানে গিয়ে নামি এবং সেখান থেকে আসি। সো আমি ওইটার ব্যাপারেই বলতে পারবো। ওইটা দেখে আমার মনে হয়েছে যে আসলে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টটা অনেক পিছনে পড়ে আছে। হ্যাঁ, আমি অবশ্যই থাইল্যান্ডের এয়ারপোর্টকে আমি দুবাই টুবাই বা আরও অনেক বড় বড় কান্ট্রি এয়ারপোর্টের সাথে কম্পেয়ার করছি না, বাট স্টিল আমাদের থেকে অনেকটা বেটার, অনেকটা ভালো করছে। মোবাইল মার্কেট সম্বন্ধে বলতে গেলে আমাদের দেশের মতোই বলা যেতে পারে। মানে সেখানেও আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনতে পাবেন। আপনি দুবাই ফেরত যে আইফোনগুলো রয়েছে সেগুলো ওখানে পাওয়া যায় আমি দেখলাম। এছাড়াও ওই দেশেরও মানে রিকন্ডিশন ডিভাইস বা বলতে পারেন প্রিয়ন ডিভাইসগুলো পাওয়া যাচ্ছিলো। পাশাপাশি এমনি যে কোনো স্মার্টফোন তো পাওয়া যেতেই পারে। তবে যে বিষয়টা দেখলাম ওখানে বেশিরভাগই বড় বড় হিউজ শোরুম টাইপের, যেখানে একসাথে অনেকগুলো ব্র্যান্ড নিয়ে তারা কাজ করে। মানে আমাদের দেশে যে জিনিসটা হয় প্রত্যেকেরই নিজস্ব একটা একটা ব্র্যান্ড, তারপরেও দু একটা বিভিন্ন কোম্পানি আছে যারা একসাথে অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করে, কিন্তু দেখবেন যে সেগুলোর আউটলেটগুলো অনেক বড় হয় না, বাট ওইখানের এক একটা আউটলেট এত বড়, বাট ভিতরে আপনি দেখবেন প্রত্যেকটা ব্র্যান্ডেরই স্মার্টফোন রয়েছে, মানে একসাথে অনেক ব্র্যান্ডের। তো এই ব্যাপারটাও যে কেউ একটা জায়গায় গিয়ে কিন্তু তার পছন্দের যে কোনো ফোন খুঁজে নিতে পারবে। আর মোবাইল প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে যেমন দামে লঞ্চ হয়ে থাকে আসলে অলমোস্ট সেরকমই, এটাকে কম দামে বলা যাবে না। ইন্ডিয়ার তুলনায় আমার কাছে একটু বেশি দাম মনে হয়েছে, বাংলাদেশের তুলনায় হয়তো একটু কম অবশ্যই, বাট যদি ইন্ডিয়ার সাথে আমরা কম্পেয়ার করতে চাই তখন আবার মনে হবে যে হ্যাঁ থাইল্যান্ডে কিছুটা বেশি পড়বে। ইলেকট্রিসিটির বিষয় দিয়ে শেষ করব। ইলেকট্রিসিটি আমরা যতদিন ছিলাম আমি আসলে আশেপাশে কোথাও কোনো সময় ইলেকট্রিসিটি যেতে দেখিনি। আমি জানি না যায় কি না, হোটেল এরিয়াতে তো আসলে যাওয়ার কথা না, বাট এর বাইরে আমি যতটুকু দেখছিলাম তাতে আমি কখনোই যেতে দেখিনি। পাশাপাশি আমি যে কোল অ্যান্ড আইল্যান্ডে গেলাম ওইখানে গিয়েও অবাক হয়ে গেলাম, দেখি কারেন্টের লাইন। তো এই আইল্যান্ডের ভিতর ছোট্ট একটা আইল্যান্ড, মানে আমাদের ওই কী বলে ওটাকে, সেন্ট মার্টিনের অর্ধেকও না মনে হয়। তো ওইটার ভিতরে আবার একদম কারেন্টের খাম্বা টাম্বা দিয়ে লাইন কীভাবে কি, তো আমি বললাম যে পানির ভিতর দিয়ে লাইন কীভাবে নিয়ে আসলো, নাকি এখানে তৈরি করছে। পরে যা দেখলাম পাহাড়ের উপরে তারা বিশাল একটা জায়গায় তৈরি করে রেখেছে, যেখানে সোলার লাগানো, অনেক অনেক সোলার, এবং যত সব ওই ঘরটার ভিতরে অনেক ব্যাটারি ট্যাটারি আছে। ওই হাবটা থেকেই তারা পুরো দ্বীপটাকে কাভার করতে পারছে ইলেকট্রিসিটি দিয়ে। বিষয়টা অনেক ইন্টারেস্টিং, অনেক জোস লেগেছে আমার কাছে আর কি। সব মিলে এক কথায় বলতে গেলে থাইল্যান্ড আসলে টেকনোলজির দিক থেকে অনেকটাই এগিয়ে আছে আমাদের তুলনায়। তো যারা যাবেন নিশ্চয়ই এই সমস্ত বিষয়গুলো এক্সপিরিয়েন্স করবেন, আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, টাটা।